বিশ্ব রাজনীতিতে কি তবে দাবার দান উল্টে গেল যে ডোনাল্ড ট্রাম্প 24 ঘন্টা আগেও ইরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার হুমকি দিচ্ছিলেন, সেই ট্রাম্পে কি এখন ইরানের 10টি কঠিন শর্ত মেনে নিয়ে যুদ্ধবিরতির ভিক্ষা চাচ্ছেন? বন্ধুরা, 2 সপ্তাহের এই তথাকথিত যুদ্ধবিরতি আসলে কোনো সমাধান নয়, বরং এটি একটি বিশাল ভূ রাজনৈতিক ফাঁদ। একদিকে হরমুজ প্রণালীকে নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে টোল আদায়ের বৈধতা পেয়ে যাচ্ছে ইরান, আর অন্যদিকে পর্দার আড়ালে থেকে পুরো মধ্যপ্রাচ্যের নাটাই এখন চীনের হাতে। কিন্তু প্রশ্ন হলো, যুদ্ধবিরতির 24 ঘন্টা পার হতে না হতেই কেন ইরানের তেল শোধনাগারে হামলা হলো? কেন ইসরায়েল লেবাননে এই 100টি বিমান হামলা চালিয়ে চুক্তি ভঙ্গ করলো? আর এই আগুনের খেলায় পাকিস্তান কি আসলেই কোনো ভূমিকা রাখছে, নাকি স্রেফ কুরিয়ার বয় হিসাবে ব্যবহৃত হচ্ছে? খবর সংযোগের আজকের বিশ্লেষণে আমরা দেখাবো কিভাবে নিজের রাজনৈতিক অস্তিত্ব বাঁচাতে ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী সংকটের মুখে ঠেলে দিলেন। তা জানার জন্য আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন তিনি একটি বড় জয় অর্জন করেছেন এবং তার প্রচেষ্টায় 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ও স্ট্রেইট অফ হরমুজ উন্মুক্ত করার চুক্তি হয়েছে। তবে বিশ্লেষকদের মতে এই তথাকথিত জয় আসলে একটি ফাঁদ হতে পারে। 27 ফেব্রুয়ারির আগে এই সমুদ্রপথ স্বাভাবিকভাবে উন্মুক্ত ছিল, যুদ্ধের কারণে ইরান তা বন্ধ করে দেয় 28 ফেব্রুয়ারি থেকে। এখন 2 সপ্তাহের জন্য এটি খুলে দেওয়া হলেও আসল প্রশ্ন হলো, এই সময়ের পর কি হবে? এই 2 সপ্তাহে বিশ্ববাজারে তেলের সরবরাহ কিছুটা বাড়লেও তা দীর্ঘমেয়াদী সংকটের সমাধান একেবারেই নয়। বর্তমান পরিস্থিতিতে ইরানকে এই জায়গায় নিয়ে আসার পেছনে চীনের একটি বড় ভূমিকা রয়েছে। বিশ্বের জ্বালানি প্রবাহের প্রায় 30 থেকে 32% এখন পরোক্ষভাবে চীনের নিয়ন্ত্রণে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইরান তার তেলে 90% চীনের কাছে বিক্রি করে এবং চীন ইতিমধ্যে সেখানে $400 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে রেখেছে। কাকে? ইরানকে। ট্রাম্প যখন মে মাসে চীন সফরে যাবেন, তখন তিনি একজন বিজয়ী রাষ্ট্রপতি হিসাবে নেগোসিয়েশন করতে চাইছেন, কিন্তু ইরান ও ইয়েমেনের বিদ্রোহিতার মাধ্যমে চীন আসলে পুরো মধ্যপ্রাচ্যের নাটাই নিজের হাতে নিয়ে নিয়েছে। ইরান এখন পজিশন অফ পাওয়ার বা শক্তিশালী অবস্থান থেকে কথা বলছে। তারা আমেরিকার সামনে 10টি কঠিন শর্ত রেখেছে, যা কার্যত মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ করা। আগ্রাসন বন্ধ, ভবিষ্যতে আর কখনো ইরানের ওপর হামলা করা যাবে না এমন গ্যারান্টি। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, এই কৌশলগত জলপথের ওপর ইরানের পূর্ণ সার্বভৌমত্ব। নিউক্লিয়ার এনচিটমেন্ট, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে এবং আগের সব বিধিনিষেধ বাতিল করতে হবে। নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের উপর থেকে প্রাথমিক ও মাধ্যমিক সকল অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। ক্ষতিপূরণ, যুদ্ধের কারণে ইরানের যে আর্থিক ও অবকাঠামোগত ক্ষতি হয়েছে তার জন্য আমেরিকা ও ইসরায়েলকে ক্ষতিপূরণ গুনতে হবে। ঘাঁটি অপসারণ, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে নিতে হবে এবং অতি দ্রুত, এ কথাটাও কিন্তু ইরান বলেছে। প্রক্সি রক্ষা, ইরানের প্রক্সি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন, ইরাক, জর্ডান। এখন প্রশ্ন আসছে পাকিস্তানের ভূমিকাকে নিয়ে, এটা কি কূটনীতি নাকি দালালি তারা যেটা করছে? এই যুদ্ধবিরতি আলোচনায় পাকিস্তানের ভূমিকাকে কেবল একজন কুরিয়ার বয় বা বার্তাবাহক হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে পাকিস্তান এখানে কোনো স্বাধীন কূটনীতি প্রদর্শন করেনি। তারা একদিকে আমেরিকা থেকে ঋণের সুবিধা পেতে চায়, অন্যদিকে চীনের বিশাল বিনিয়োগ রক্ষা করতে একেবারে মরিয়া। পাকিস্তানি সংবাদ মাধ্যম একে বড় কূটনৈতিক সাফল্য হিসাবে দেখালেও বাস্তবে পাকিস্তান তার সার্বভৌমত্বের 2 শক্তির কাছে ভাগ করে দিয়েছে। এই দ্বিচারিতার কারণে ভবিষ্যতে আন্তর্জাতিক মহলে পাকিস্তান আরও বেশি একাকী, আইসোলেটেড হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। ট্রাম্পের এই যুদ্ধবিরতির তাড়াহুড়োর পেছনে রয়েছে আমেরিকার আভ্যন্তরীণ রাজনীতি। আমরা সবাই জানি নভেম্বরে আমেরিকার মিড টার্ম ইলেকশন হতে চলেছে। বর্তমানে সেখানে তেল ও গ্যাসের দাম আকাশচুম্বী, যা সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়িয়েছে। যদি ট্রাম্প তেলের দাম কমাতে না পারেন এবং যুদ্ধে জয়ী হওয়ার ভাবমূর্তি তৈরি করতে না পারেন, তবে হাউস অব রিপ্রেজেন্টেটিভস রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা হারানোর ভয় রয়েছে। মূলত নিজের রাজনৈতিক অস্তিত্ব এবং ইমপিচমেন্ট থেকে বাঁচতেই তিনি এই ক্ষণস্থায়ী যুদ্ধবিরতিকে বড় সাফল্য হিসাবে কি করছেন? প্রচার করছেন। এই যুদ্ধবিরতি আসলে ইরানের জয় এবং চীনের কৌশলী চাল।
আমেরিকা সাময়িক স্বস্তি পেলেও দীর্ঘমেয়াদে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব সংকুচিত হচ্ছে এবং ইরান আরও শক্তিশালী হয়ে উঠছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধবিরতির আলোচনার মধ্যে লেবাননে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। 8 এপ্রিল পাকিস্তান ও আমেরিকার মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি যুদ্ধবিরতি ঘোষিত হয়েছিল, যা উভয় পক্ষের বন্ধুদের জন্য কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে বুধবার সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুত সহ সে দেশটির বিভিন্ন প্রান্তে একযোগে 100টিরও বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় কয়েকশো মানুষ হতাহত হয়েছেন। ইরানের কড়া হুঁশিয়ারি ও প্রস্তুতি। ইসরায়েলের এই শর্ত লঙ্ঘনের পর ইরান কঠোর ভাষায় নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। ইরানের সেনাবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা ফার্স নিউজকে জানিয়েছেন, ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে তারা পূর্ণ প্রস্তুতি নিচ্ছেন। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের আরেকজন জ্যেষ্ঠ নেতা বলেন, ইসরায়েল লেবাননে যে অপরাধ করেছে তার শাস্তি তারা অবশ্যই পাবে। তিনি আরো যোগ করেন, ইসরায়েল কেবল বুলেটের ভাষাই বোঝে এবং তাদের এই অবাধ্যতাকে রুখে দেওয়া হবে। মানবিক বিপর্যয় ও লেবাননের আকুতি। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসির উদ্দিন বর্তমান পরিস্থিতিকে চরম বিপর্যয়কর হিসাবে বর্ণনা করেছেন। তার মতে বৈরুত সহ আক্রান্ত শহরগুলোর হাসপাতালগুলোতেও এখন কেবল আহত ও নিহতদের ভিড়। এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাওফ সালাম আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করে বলেছেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন ও মানবিকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিরপরাধ বেসামরিক মানুষকে হত্যা করছে। তিনি অবিলম্বে এই আগ্রাসন বন্ধে লেবাননের সকল বন্ধু রাষ্ট্রের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছেন। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরার আশায় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতি 24 ঘন্টা পার হওয়ার আগেই ভেস্তে গেল। বুধবার রাতে ইরানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লাভান তেল শোধনাগারে বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। তেহরান এই হামলার জন্য সরাসরি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করে একে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে। হামলার বিবরণ ও বর্তমান পরিস্থিতি কি? ন্যাশনাল ইরানিয়ান অয়েল রিফাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি দেওয়া তথ্য মতে বুধবার স্থানীয় সময় সকাল 10টা, বাংলাদেশ সময় 12টা 30 স্থান পারস্য উপসাগরে লাভান দ্বীপের শোধনাগার স্থাপনা। ক্ষয়ক্ষতি, বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণে স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হলেও দ্রুত উদ্ধার তৎপরতার কারণে কোনো প্রাণহানি ঘটেনি। সরকারের পদক্ষেপ, জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে জনগণকে জ্বালানি সাশ্রয় এবং অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহারের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। লাভান দ্বীপে হামলার ঠিক 1 ঘন্টার মাথায় ইরান কঠোর সামরিক জবাব দেয়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী ইরান একযোগে সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে এবং ইসরায়েলও চালিয়েছে। যদিও এই পাল্টা হামলার ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট বিবরণ এখনো পাওয়া যায়নি, তবে এই ঘটনা পুরো অঞ্চলের পরিস্থিতিকে চরম উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে। পটভূমি ও কূটনীতি সংকট। মাত্র একদিন আগে অর্থাৎ 17 এপ্রিল ইরানের দেওয়া 10 দফা প্রস্তাবের ভিত্তিতে ডোনাল্ড ট্রাম্প সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। ট্রাম্পের বেঁধে দেওয়া আলটিমেটাম শেষ হওয়ার মাত্র 2 ঘন্টা আগে এই সমঝোতা হয়েছিল, কিন্তু বুধবারের এই পাল্টাপাল্টি হামলা সেই কূটনৈতিক প্রচেষ্টাকে বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলে দিল। জেনারেল ট্যান কেইনের ভাষায়, যুদ্ধবিরতি মানে যুদ্ধ শেষ নয়, এই সংখ্যাটি এখন বাস্তবে রূপ নিচ্ছে। কোরিয়া উপদ্বীপে আবারও সামরিক উত্তেজনার পারদ চড়ল। গতকাল জাপানের পশ্চিম উপকূল এবং পূর্ব সাগরে 2 দফায় স্বল্প মাত্রায় ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এবং জাপানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উৎক্ষেপণ স্থল হচ্ছে মিসাইলগুলো উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে ছোড়া হয়েছে। পাল্লা এগুলো প্রায় 240 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পূর্ব সাগরে আছড়ে পড়ে ব্যর্থ চেষ্টায়। এর আগের দিন রাজধানী পিয়ংইয়ং থেকে একটি অজ্ঞাত বস্তু ছোড়া হলেও সেটি উৎক্ষেপণের পরপরই মাটিতে পড়ে গিয়ে ব্যর্থ হয়। জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রতিক্রিয়া। জাপানের প্রধানমন্ত্রী সানায়া তাকায়াচি মিসাইল নিক্ষেপের বিষয়ে সর্বোচ্চ তথ্য সংগ্রহ করে জনগণকে জানানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সাগরে থাকা বিমান ও নৌযানের সুরক্ষা নিশ্চিতে করা ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে তারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কঠোর জবাব দিতে প্রস্তুত। ইরানকে পুরোপুরি ধ্বংস করার হুমকি দেওয়ার মাত্র 24 ঘন্টার মাথায় নাটকীয়ভাবে সুর পরিবর্তন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের পক্ষ থেকে একটি কার্যকর পরিকল্পনা পাওয়ার দাবি করে তিনি আপাতত 14 দিনের যুদ্ধবিরতি সম্মত হয়েছেন, এটা সবাই জানে। কিন্তু 6 সপ্তাহ ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাতের অবসানে ট্রাম্পের এই পিছুহটাকে বিশ্লেষকরা অন্তহীন যুদ্ধ এড়ানোর কৌশল হিসেবেই দেখছেন।
নেপথ্যে পাকিস্তান ও চীনের কূটনীতি। এই সংঘাতের বিস্তার রোধে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মধ্যস্থতাকারী হিসাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছিলেন। তার অনুরোধেই ট্রাম্প আলটিমেটামের সময়সীমা 2 সপ্তাহ বাড়াতে রাজি হন। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীনও পর্দার আড়াল থেকে এই যুদ্ধবিরতির পথ খুঁজতে সক্রিয় ভূমিকা পালন করেছে। এটা কতটা সত্য তা নিয়ে কিন্তু দ্বিমত রয়েছে। হরমুজ প্রণালী ও ট্রাম্পের আলটিমেটাম। বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান জলপথ হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য তেহরানকে দেওয়া সময়সীমা শেষ হওয়ার মাত্র 90 মিনিট আগে এই ঘোষণা আসে। এর আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রণালীটি উন্মুক্ত না করলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হবে। তবে শেষ মুহূর্তে পিছু হটে ট্রাম্প দাবি করে যুক্তরাষ্ট্র তার সামরিক লক্ষ্য অর্জন করেছে এবং এখন তিনি মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা চান। কেন এই পিছু হটা? সামরিক বিশেষজ্ঞদের মতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ জয় করা সহজ হলেও সেই নিয়ন্ত্রণ ধরে রাখা অত্যন্ত কঠিন। মার্কিন মেরিন কর্পস ইন্টেলিজেন্সের সাবেক কর্মকর্তা বেন কোনেবল জানান, হরমুজ প্রণালী নিরাপত্তা নিশ্চিত করতে অন্তত 30 থেকে 45 হাজার মার্কিন সেনার প্রয়োজন হতো এবং এই অভিযানে 20 বছর পর্যন্ত দীর্ঘায়িত হতে পারত। মূলত আফগানিস্তান বা ভিয়েতনামের মতো আরেকটি দীর্ঘস্থায়ী ও ব্যয়বহুল যুদ্ধের ফাঁদে পড়ার ভয়ে ট্রাম্প তার অবস্থান পরিবর্তন করেছেন। সমালোচনার মুখে ট্রাম্পের এই নমনীয়তাকে ঐতিহাসিক বিপর্যয় হিসাবে দেখছেন ডেমোক্রেটরা। সিনেটর ক্রিস মার্ফি অভিযোগ করেছেন, এই চুক্তির মাধ্যমে ট্রাম্প কার্যত তেহরানকে হরমুজ প্রণালীর উপর অভূতপূর্ব নিয়ন্ত্রণ একেবারে দিয়ে দিলেন। চুক্তির শর্ত অনুযায়ী ইরান ও ওমান থেকে এখন এই আন্তর্জাতিক জলপথ দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায় করতে পারবে, যা আগে কখনো ছিল না। এছাড়াও বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকির জন্য পোপ চতুর্দশ লিও এবং আন্তর্জাতিক মহল থেকেও ট্রাম্প তীব্র সমালোচনার শিকার হন। পুরনো কৌশল, 2 সপ্তাহ ও চরম দাবি। বিশেষজ্ঞরা বলছেন, বড় সিদ্ধান্তের ক্ষেত্রে সময় ক্ষেপণের জন্য 2 সপ্তাহ সময়কালটি ট্রাম্পের বেশ পছন্দের। এর আগেও ইউক্রেন যুদ্ধ বা গ্রিনল্যান্ড দখলের ইস্যুতে তিনি একই রকম কঠোর অবস্থান নিয়ে পরে আলোচনার মাধ্যমে সরে এসেছেন। হোয়াইট হাউস একে ট্রাম্পের কৌশলী কূটনীতি ও সামরিক বাহিনীর সাফল্য হিসেবে দাবি করলেও সমালোচকদের মতে এটি ট্রাম্পের সর্বোচ্চ দাবি জানিয়ে শেষ মুহূর্তে পিছু হটার পুরনো অভ্যাসেরই প্রতিফলন। বন্ধুরা, ক্ষমতার দাপট আর যুদ্ধের গর্জন শেষ পর্যন্ত কি তবে টেবিল চাপড়ে করা চুক্তিতে থমকে গেল? ট্রাম্পের এই 14 দিনের যুদ্ধবিরতি কি বিশ্বকে এক শান্ত সকাল উপহার দেবে, নাকি এটি বড় কোনো ঝড়ের আগের নিস্তব্ধতা? ইতিহাস সাক্ষী আছে, মধ্যপ্রাচ্যের এই মাটির প্রতিটি বালুকণা হাজারো ষড়যন্ত্র আর বীরত্বের গল্প জানে। আজ প্রশ্নটা শুধু তেলের দাম বা হরমুজ প্রণালীর নয়, প্রশ্নটা হলো আগামী দিনে পৃথিবীতে ছড়ি ঘোরাবে কে, ওয়াশিংটন নাকি বেইজিং? আপনার কি মনে হয়, ট্রাম্প কি আসলে হেরে গেলেন, নাকি এটি তার নতুন কোনো চাল? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী বিশ্লেষণের শক্তি। আজ এই পর্যন্তই। খবর সংযোগের সাথে থেকে বিশ্ব পরিস্থিতির নারীর নক্ষত্র জানতে সাবস্ক্রাইব করে রাখুন। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো সত্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সচেতন থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।